কোন দেশের পাসপোর্ট আপনার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয়? মানে কোন দেশের পাসপোর্ট যদি আপনাকে বাছাই করতে বলা হয়, আপনি কোন দেশের পাসপোর্ট পেতে চাইবেন? প্রশ্নটা করলাম এই কারণে যে কিছুদিন আগে গ্লোবাল পাসপোর্ট মোবিলিটি ইন্ডেক্স নামে একটি ইন্ডেক্স প্রকাশিত হয়েছে এবং সেই ইন্ডেক্সে কোন দেশের পাসপোর্ট কতটা গুরুত্বপূর্ণ, কোন দেশের পাসপোর্টের কতটা স্ট্রেংথ আছে গ্লোবালি ওয়ার্ল্ড ওয়াইড, তার একটা সূচক নির্ধারণ করা হয়েছে এবং সেই সূচক অনুসারে সেটি প্রকাশ করা হয়েছে। আচ্ছা, খুব সাধারণভাবে যদি আপনাকে ভাবতে বলা হয় যে কোন দেশের পাসপোর্ট আপনার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি শক্তিশালী, কোন দেশের নামটি প্রথম আসবে আপনাদের? আপনার ভাবনাটি আপনি কমেন্টে বলতে পারেন কিংবা আপনার মনে মনেও রাখতে পারেন। আমরা একটু সেই ইন্ডেক্সে কী আছে সেটি একটু খোঁজ করব, সেদিকে একটু নজর দেব। তার আগে একটু বলে নেই যে এই ইন্ডেক্সের যেভাবে ক্রমানুসারে সবচেয়ে শক্তিশালী দেশের পাসপোর্ট তারপরে এভাবে সাজানো হয়েছে, তার থেকে কিংবা গত কয়েক বছরের যে উঠানামাটা হয়েছে তা থেকে একটি প্রশ্ন আমার মনে জেগেছে। আমার মনে হয় যে সেটি আগে আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার মনে প্রশ্নটি জেগেছে, কানাডিয়ান পাসপোর্ট কি ক্রমশ শক্তি হারাতে শুরু করেছে? কারণ ঠিক এক দশক আগে, মানে আজ থেকে 10 বছর আগেও কানাডার পাসপোর্টের যে গ্লোবাল স্ট্রেংথে তার যে পজিশনটা ছিল সেই জায়গা থেকে অনেকটা সরে গেছে। কিংবা প্রতিবেশী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, যেটিকে সারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসাবে ভাবা হয়, কিংবা এই মুহূর্তে যে দেশের প্রেসিডেন্ট সারা বিশ্বে ট্যারিফ আরোপের নামে এক ধরনের একটা অস্থিরতা তৈরি করে রেখেছেন, সেই দেশের পাসপোর্টটিও একসময় নাম্বার 1 পাসপোর্ট এবং দ্য গ্লোব পুরো বিশ্বের মধ্যে নাম্বার 1 স্ট্রংগেস্ট পাসপোর্ট হিসাবে বিবেচিত হতো। কিন্তু সেটি এখন আর সেই জায়গায় নেই। মানে এই বছরের 2025 সালের হিসাবটি যদি দেখি তাহলে সেটি এখন 10 নম্বরে। এবং ঠিক এক বছর আগে আসলে তাদের মানে কানাডা এবং আমেরিকা এই দুটি দেশকে যদি বিবেচনা করি তাহলে আমেরিকান পাসপোর্ট কানাডিয়ান পাসপোর্টের পিছনে পড়ে গেছে গত বছর 9 নম্বরে। আচ্ছা, আমেরিকান পাসপোর্টের পজিশনটা না আমরা জানলাম যে গত বছর 9 নম্বরে ছিল, এবছর সেটি 10 নম্বরে চলে এসেছে। আমি বলছি যে কানাডার কথা। তাহলে কানাডার পাসপোর্টের অবস্থানটি কোথায়? কানাডিয়ান পাসপোর্টের অবস্থান এই বছর 8ম স্থানে। গত বছর সেটি 7th ছিল। তার মানে গত বছর তার যে স্ট্রেংথ ছিল, যে ইম্পর্টেন্ট ছিল গ্লোবাল স্ট্যান্ডিংয়ে, এবছর গতবারের চাইতেও বেশ খানিকটা গুরুত্ব হারিয়ে সেটি 7 নম্বরে চলে এসেছে। ইন্টারেস্টিংলি কানাডা আমেরিকা দুটি দেশই বেশ পিছনে পড়ে গেছে। তাহলে প্রথম দিকে কারা সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কাদের? আমরা যদি এই তালিকার দিকে তাকাই তাহলে আমরা দেখব যে নাম্বার 1 এবারও, গত বছরও তাই ছিল, হচ্ছে সিঙ্গাপুর। মানে গ্লোবাল স্ট্যান্ডিংয়ে সিঙ্গাপুরের পাসপোর্ট হচ্ছে নাম্বার 1-এ সবচেয়ে স্ট্রংগেস্ট পাসপোর্ট। সেকেন্ড পজিশনে আছে জাপান এবং সাউথ কোরিয়া। তার মানে হচ্ছে যে আমেরিকান কান্ট্রি নয়, এশিয়ান কান্ট্রি হচ্ছে পাসপোর্টের যে শক্তি বা গ্লোবাল স্ট্যান্ডিংয়ে তার যে ইম্পর্টেন্স, সেই ইম্পর্টেন্সে এশিয়ান কান্ট্রিগুলো নাম্বার 1-এ চলে এসেছে, আমেরিকান কান্ট্রিগুলোকে একদম পেছনে ফেলে। ফার্স্ট এবং সেকেন্ড পজিশনের কথা বললাম। থার্ড পজিশনে আছে 7টি ইউরোপিয়ান দেশ, আমেরিকা না কিন্তু। এবং আরও বেশ কয়েকটি দেশ কাটিয়ে এসে 7 নম্বরে কানাডা, এবার 8 নম্বরে চলে এসেছে। 8 নম্বরে কানাডা এবং আমেরিকা তো বললামই, সেটি 10 নম্বরে চলে গেছে। এই যে পজিশনটা, কেন, কিসের ভিত্তিতে এই স্ট্রেংথ, এই পজিশনটা বিবেচনা করা হয়, তার প্রথম একটি কারণ একটি যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া হচ্ছে কোন দেশের পাসপোর্ট দিয়ে সবচেয়ে বেশি দেশে মানে উইদাউট ভিসা যাওয়া যায়। মানে ভিসা ফ্রি এন্ট্রি কোন দেশের পাসপোর্টকে সবচেয়ে বেশি দেশ অ্যালাউ করে। সেই জায়গায় দেখা যাচ্ছে যে সিঙ্গাপুর কিংবা জাপান, সাউথ কোরিয়া, তারা বিশ্বের সবচেয়ে বেশি দেশে তাদের নাগরিকরা এই পাসপোর্ট ব্যবহার করে যেতে পারে উইদাউট এনি ভিসা। কানাডা গত বছর যে 7th পজিশনে ছিল, এবার 8th পজিশনে নেমে এসেছে। তার কারণ হচ্ছে 4টি দেশের শুল্কমুক্ত অ্যাক্সেস, প্রবেশাধিকার কানাডা হারিয়ে এক ধাপ নিচে নেমে এসে এখন 8ম স্থানে অবস্থান করছে। এই যে আমেরিকার পাসপোর্টের তাহলে গুরুত্ব, যেটি 2006 সালে ইউএস পাসপোর্ট ছিল নাম্বার 1,
সেই জায়গা থেকে এখন 10 নম্বরে চলে এসেছে। সময়ের পরিক্রমায় যে গ্লোবাল ইকোনমিক অর্ডার কিংবা সোশ্যাল অর্ডার যে চেঞ্জ হচ্ছে, নানা রকম পোলারাইজেশন হচ্ছে, সেই পোলারাইজেশনে ইকোনমিক স্ট্রেংথের দিক থেকে আমেরিকা ক্রমশ পিছনে পড়ে যাচ্ছে। আমেরিকান ডিপেন্ডেন্সিটা অন্য দেশের উপর বাড়ছে এবং যার ইম্প্যাক্টটা হচ্ছে এই পাসপোর্টে, যে কারণে নাম্বার 1 স্ট্রংগেস্ট পাসপোর্টটা এখন 10 নম্বর পাসপোর্টে চলে গেছে। কানাডা অবশ্য আগাগোড়াই টপ 10-এর মধ্যে থেকেছে, কিন্তু এটি একসময় সেকেন্ড পজিশনে ছিল। সেই সেকেন্ড পজিশন থেকে এখন সেটি চলে এসেছে 9th পজিশনে। আমরা যদি বাংলাদেশের প্রসঙ্গটা একটু টানি, তাই না? বাংলাদেশের পাসপোর্ট এই মুহূর্তে মানে এই বছরের যে তালিকাটি হচ্ছে সে তালিকায় আছে 94th পজিশনে। এটা কি খুব খারাপ অবস্থা? আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, 2021 সালে বাংলাদেশের পাসপোর্টের পজিশন ছিল 108তম স্থানে। সেখান থেকে ডেভেলপ করতে করতে গত বছরে সেটি 94, তবে 2006, 2007, 2010 এই সময়টায় কম্পারেটিভলি একটু বেশ স্ট্রং পজিশনে ছিল বাংলাদেশের পাসপোর্ট। সেই সময় 2006 ছিল 68তম এবং এই কয়েক বছর টানা ঠিক এর কাছাকাছি স্থানেই থেকেছে। তারপরে সেটি 2021-এ 108তম স্থানে উঠে আস্তে আস্তে আবার নাম মানে ডেভেলপ করতে করতে এখন সেটি 94 স্থানে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশের প্রতিবেশী দেশ ইন্ডিয়া, মানে যে দেশগুলো জাম্প করেছে সেই জাম্পিং কান্ট্রিগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য জায়গায় আছে ইন্ডিয়া। ইন্ডিয়ান পাসপোর্ট 1 বছর আগেও 85তম স্থানে ছিল, সেখান থেকে এখন 77তম স্থানে এসে দাঁড়িয়েছে। সো বেশ বিগ জাম্প করে ইন্ডিয়ান পাসপোর্ট একটা ভালো পজিশন নিয়েছে। এই হচ্ছে সামগ্রিকভাবে বিশ্বের পাসপোর্টের অবস্থা, মানে স্ট্যান্ডিং আর কি, মানে কোন দেশের পাসপোর্ট ওয়ার্ল্ড সিনারিওতে কতটা গুরুত্বপূর্ণ, কতটা শক্তিশালী তার ইন্ডেক্সে। আমি অন্যান্য সব দেশ নিয়ে বিস্তারিত আলাপ করলাম না, শুধু কানাডার প্রতিবেশী দেশ আমেরিকা, বাংলাদেশ এবং বাংলাদেশের প্রতিবেশী দেশ ইন্ডিয়ার এই পজিশনটা শুধু একটু তুলে ধরলাম। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।